আমরা আজকে যে ইংরেজিতে কথা বলি সেটা কিন্তু কোনো সাধারণ ভাষা না। এটা যেন একটা জীবন্ত জাদুঘর, যার প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো ইতিহাস। বিভিন্ন সময়ের আক্রমণ, ধর্ম আর জ্ঞানবিজ্ঞানের বিপ্লব, এই সব কিছু মিলেই আজকের এই ভাষাটা তৈরি হয়েছে। চলুন আজ সেই ইতিহাসের গভীরে যাওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা মজার প্রশ্ন। কখনো কি মনে হয়েছে যে প্রাণীটাকে একজন কৃষক কাউ বলে ডাকে, সেই প্রাণীটার মাংসই খাবার টেবিলে বিফ হয়ে যায় কেন? এই ছোট্ট ধাঁধার মধ্যেই কিন্তু ইংরেজি ভাষার পুরো ইতিহাসের একটা দারুণ সূত্র লুকিয়ে আছে। আর আজ আমরা সেই রহস্যেরই সমাধান করব। তো এই ধাঁধার উত্তরটা কোথায় লুকিয়ে আছে? আসলে এর উত্তরটা পাওয়া যাবে ইতিহাসের ৩টা বড় অধ্যায়ে। প্রথমে রোমানদের আনা ল্যাটিন, তারপর নরম্যানদের ফরাসি, আর শেষে রেনেসান্সের সময়ের গ্রিক ভাষা। চলুন এক এক করে এই যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম স্তরটা দিয়ে, মানে ল্যাটিন। আজকের ইংরেজি ভাষা তৈরি হওয়ার অনেক অনেক আগে থেকেই কিন্তু ল্যাটিন এখানে তা ছাপ ফেলতে শুরু করেছিল। ব্যাপারটা কিন্তু এমন না যে একদিনেই ল্যাটিন চলে আসলো। এটা ছিল খুব ধীর একটা প্রক্রিয়া। প্রথমে রোমানরা যখন শাসন করতে এলো, তখন তাদের সাথে এলো প্রশাসনিক ল্যাটিন। তারপর তারা চলে গেলেও ভাষার কিছু বীজ কিন্তু রয়েই গেল। এরও অনেক পরে যখন খ্রিস্টধর্ম এলো, তখন সেন্ট অগাস্টিনের হাত ধরে চার্চের মাধ্যমে ল্যাটিন আবার নতুন করে ফিরে আসলো। মানে প্রথমে শাসন, তারপর ধর্ম। এভাবেই ল্যাটিন ধীরে ধীরে তার জায়গা করে নিয়েছিল। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন ল্যাটিন কিভাবে ধীরে ধীরে ক্ষমতা, ধর্ম আর জ্ঞানের ভাষা হয়ে উঠল। দেশের সব গুরুত্বপূর্ণ দলিল, যেমন ডোমসডে বুক, লেখা হচ্ছে ল্যাটিনে। পোপ বা মোনাস্ট্রির মতো শব্দগুলো আসছে ধর্ম থেকে। আবার পড়াশোনা বা জ্ঞান চর্চার ভাষাও হয়ে উঠছে ল্যাটিন। মানে সাধারণ মানুষের মুখের ভাষার ওপরে এটা ছিল একটা আলাদা অভিজাত স্তর। এবার আসা যাক ইংরেজি ভাষার ইতিহাসের সবচাইতে নাটকীয় মোড়টাতে। এমন একটা ঘটনা যা এই ভাষাকে আক্ষরিক অর্থেই ২ ভাগে ভাগ করে দিয়েছিল। সালটা ছিল 1066। উইলিয়াম দ্য কনকারারের নেতৃত্বে নরম্যানরা ইংল্যান্ড জয় করে নিল। আর এই একটা ঘটনাই ইংরেজি ভাষার গতিপথকে চিরদিনের জন্য পাল্টে দিল। আর এখানেই কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। ভাবুন একবার, যারা মাঠে গরু ভেড়া চড়াচ্ছে সেই অ্যাংলো স্যাক্সন কৃষকরা ব্যবহার করছে কাউ, পেগ, শিপ শব্দগুলো। আর যারা দেশ শাসন করছে সেই ফরাসি প্রভুরা যখন সেই পশুগুলোর মাংস খাচ্ছে, তখন টেবিলে সেগুলোর নাম হয়ে যাচ্ছে বিফ, পর্ক, মাটন। মানে একই জিনিস, কিন্তু দুটো নাম। একটা কৃষকের মুখের ভাষা আর একটা প্রভুর খাবার টেবিলের ভাষা। এই বিভাজনটা আজও কিন্তু ইংরেজির গভীরে রয়ে গেছে। প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে যারা দেশ চালাচ্ছিল তাদের ভাষা ছিল ফরাসি। তাই অবাক হওয়ার কিছু নেই যে সরকার, আইন, সেনাবাহিনী, এমনকি শিল্প সংস্কৃতির মতো ক্ষমতার সব ক্ষেত্রে ফরাসি শব্দগুলো ঢুকে পড়েছিল। এটা শুধু কয়েকটা শব্দধার করার মতো ছিল না, এটা ছিল ভাষার মাধ্যমে ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া। আচ্ছা, ফরাসি তো এলো তরবারির জোরে, কিন্তু এরপর যে ভাষাটা প্রভাব ফেলল, মানে গ্রিক, তার আসার গল্পটা কিন্তু একদম অন্যরকম। এটা কোনো বিজয়ের মাধ্যমে আসেনি, বরং এসেছিল জ্ঞানের হাত ধরে। মানে ফরাসি ভাষার মতো গ্রিক শব্দ কিন্তু কেউ চাপিয়ে দেয়নি, বরং রেনেসাঁর সময় যখন পুরনো জ্ঞানবিজ্ঞান নিয়ে নতুন করে চর্চা শুরু হলো, তখন পণ্ডিতরা নিজেরাই দেখলেন যে তাদের নতুন নতুন আইডিয়া প্রকাশ করার জন্য নতুন শব্দের দরকার। আর সেই শব্দভাণ্ডার তারা খুঁজে পেলেন প্রাচীন গ্রিক ভাষার মধ্যে। এটা ছিল ভাষাকে নতুন যুগের জ্ঞানের জন্য প্রস্তুত করার একটা চেষ্টা। এই টেবিলটা দেখুন, কি দারুণ ব্যাপার। আমরা যে কঠিন কঠিন একাডেমিক শব্দগুলো ব্যবহার করি, যেমন বায়োলজি, সেটা আসলে দুটো গ্রিক শব্দের যোগফল। বায়ো মানে জীবন আর লজি মানে পড়াশোনা। বা ধরুন ফিলোসফি, ফিলো মানে ভালোবাসা আর সোফিয়া মানে জ্ঞান, মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। দুটো মূলকে জুড়ে নতুন শব্দ তৈরির এই পদ্ধতিটা বিজ্ঞানের জন্য অসংখ্য নতুন শব্দ তৈরি করা সম্ভব করেছিল। ব্যাপারটা বোঝার পর কঠিন শব্দগুলো আর অতটা কঠিন মনে হয় না, তাই না? এই উদ্ধৃতিটি পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে দেয়। গ্রিক জ্ঞান বা শব্দগুলো কিন্তু সরাসরি ইংরেজিতে আসেনি। সেই সময়ে জ্ঞান চর্চার ভাষা ছিল ল্যাটিন আর ফরাসি। তো গ্রিক জ্ঞানটা প্রথমে এই ভাষাগুলোতে এসছে এবং তারপর তাদের হাত ধরে অনেকটা ফিল্টার হয়ে ইংরেজিতে প্রবেশ করেছে। তো আমরা দেখলাম ল্যাটিন, ফরাসি আর গ্রিকের গল্প। এখন প্রশ্ন হলো, এই সবগুলো মিলেমিশে আজকের ইংরেজি ভাষাটা ঠিক কিভাবে তৈরি হলো? চলুন তার একটা সামগ্রিক চিত্র দেখা যাক। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়।
একবার ভাবুন, ইংরেজি শব্দ ভাণ্ডারের প্রায় 60 ভাগই এসেছে ল্যাটিন আর ফরাসি থেকে। বিশাল ব্যাপার, তাই না? কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, এত বিদেশি শব্দ থাকা সত্ত্বেও ইংরেজির মূল কাঠামোটা, মানে এর ব্যাকরণ আর প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো কিন্তু জার্মানিক। ভিত্তিটা জার্মানিক, কিন্তু তার উপরের আবরণটা বেশিরভাগই ল্যাটিন আর ফরাসি। শেষ পর্যন্ত আমরা ইংরেজি ভাষাকে একটা বড় বিল্ডিংয়ের মতো করে ভাবতে পারি। এর ভিত্তিটা তৈরি হয়েছে জার্মানিক শব্দ দিয়ে, দৈনন্দিন জীবনের সহজ সরল কথা, যেমন আস্ক বা ফায়ার। এর দেওয়াল আর সুন্দর সাজসজ্জা এসেছে ফরাসি ও ল্যাটিন থেকে, যা ভাষাকে দিয়েছে আনুষ্ঠানিকতা, যেমন কোয়েশ্চেন বা ফ্লেম। আর বিল্ডিংয়ের ভেতরের জটিল কারিগরি ব্যবস্থা, সেটা এসেছে গ্রিক থেকে, যেমন অ্যানালাইজ বা পায়ের মতো শব্দ। এই সব স্তর মিলে ইংরেজিকে তার এই অসাধারণ গভীরতা আর বৈচিত্র্য দিয়েছে। তাহলে পুরোটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভাষা কি আদৌ কখনো স্থির থাকে? ইতিহাস যদি ইংরেজিকে এতটা বদলে দিতে পারে, তাহলে আজকের দিনে এই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে নতুন কোনো প্রভাব, কোনো শব্দ একে প্রতিদিন একটু একটু করে বদলে দিচ্ছে? ভাষা আসলে একটা নদীর মতো, যা কখনো থেমে থাকে না। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।